গত ক্লাসে আমরা অ্যালকিনের প্রস্তুতিগুলো পড়ছি এবং অ্যালকিনের মার্কোনিকভ এবং বিপরীত মার্কোনিকভ বা কারাসের নীতিগুলো নিয়ে আলোচনা করছি। আজকে ঠিক পর থেকেই মূলত আমরা আজকে ওজনীকরণ থেকেই দেখব। তা প্রথমে আমরা আজকে দেখব হচ্ছে ওজোনোলাইসিস বা ওজনীকরণ বিক্রিয়া। ওজোনোলাইসিস বা ওজনীকরণ বিক্রিয়া। দেখো, নামটার সাথে বোঝা যাচ্ছে এখানে আমাদের ওজনের সাথে বিক্রিয়া করতে হবে। এখন এই ওজনীকরণে অ্যালকিন বা অ্যালকাইন এবং আমরা বেনজিন পাই, এই তিনটারই সাধারণত ওজনীকরণ করতে বলে। ওজনীকরণ করলে মনে রাখবা এখান থেকে মেইনলি অ্যালডিহাইড এবং আমার কিটোন জাতীয় যৌগ তৈরি হবে। অ্যালডিহাইড এবং কিটোন জাতীয় যৌগ তৈরি হবে। তা অ্যালডিহাইডের সংকেত তো আমরা জানি CH2, অ্যান্ড কিটোনের সংকেত হচ্ছে এটা। এই দুইটা মেইনলি আমরা তৈরি করব। এখন আসো কি থাকলে কি তৈরি হবে এবং কেমন কোশ্চেন থাকে সেটা আমরা দেখে ফেলি। এখন তোমার কিছু থাকতে পারে শাখা যুক্ত, আবার কিছু থাকতে পারে শাখাবিহীন। আমি প্রথমে যদি শাখাবিহীন কোনো অ্যালকিন নিয়ে কথা বলি, শাখাবিহীন অ্যালকিন বলতে কেমন? দেখো, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এখানে কি কোনো শাখা আছে? কোনো শাখা কিন্তু নাই, এটা হচ্ছে শাখাবিহীন অ্যালকিন। ওজনীকরণের ক্ষেত্রে আমাদের যেটা বাধ্যতামূলক সেটা হচ্ছে ওজন থাকতে হবে, O3 থাকতে হবে, সাথে কার্বন টেট্রাক্লোরাইড থাকতে হবে, CCl4 থাকবে। টেকনিক বলে দিছিলাম না? কি হবে, যেখানে দ্বিবন্ধন পাইবন্ধন থাকবে সেখানে আমরা পেন্টাফুজ আঁকবো। বেনজিনের ওজনীকরণে কিন্তু এটা বলছিলাম, সেখানে কি করব, পেন্টাফুজ আঁকবো। রিটেনের জন্য CH দিব, দ্বিবন্ধন থাকলে সরাসরি পেন্টাফুজ এঁকে দিব। এই বন্ড কিন্তু কার্বনের সাথে, কিন্তু কার্বন তো এখানে দেওয়া যাচ্ছে না, এখানে কিন্তু কার্বন, এখানে একটা অক্সিজেন, আর এই কার্বনের সাথে বাকি কি ছিল, H2 ছিল, সেই H2 এখানে দিয়ে দিব। এই পেন্টাফুজ কিন্তু আঁকা কমপ্লিট। এবার কি করবা, এখান থেকে বের করে দিবা, এখান থেকে বের হয়ে যাবে, এই বরাবর ভাঙবে, এই বরাবর ভাঙবে, এই বরাবর ভাঙবে, তাহলে তিনটা ভাঙন হয়েছে এখানে। সাধারণত এখানে তিনটা ভাঙন হয়েছে। এই জায়গাটাতে তোমার আবার প্রভাব দিতে হবে মাস্ট জিঙ্ক অ্যান্ড ওয়াটার, জিঙ্ক এবং পানি দিতে হবে। কেন জিঙ্ক দিতে হবে? এই যে অক্সিজেন সিঙ্গেলি বের হবে, সে অক্সিজেন এই জিঙ্কের সাথে বের হয়ে যাবে, জিঙ্ক অক্সাইড হিসেবে বের হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল এইটা দিয়ে, যে কেন জিঙ্ক ব্যবহার করতে হবে, জিঙ্ক অক্সাইড তৈরির জন্য। এখন আসো বাকি প্রোডাক্টগুলো কি আসতেছে, মেইন প্রোডাক্ট যেগুলা প্রোডাক্ট কি আসতেছে, এই ব্র্যাকেটের এই পাশে কি আছে, CH3CHO, এটা একটা প্রোডাক্ট, CH3CHO, আর এ পাশে কি আছে, H2CO, H2CO, তো এটা আমরা সাজিয়ে কি লিখতে পারি, HCHO, HCHO, এইটা। তাহলে শাখাবিহীন অ্যালকিন থাকলে আমরা এইটা পাচ্ছি। দেখো, এখানে দুইটাই আমরা কি পেয়েছি, দুইটা অ্যালডিহাইড পেয়েছি এবং আরেকটা ফর্মালডিহাইড পেয়েছি। আমরা কি পেয়েছি, ফর্মালডিহাইড পেয়েছি। কখন ফর্মালডিহাইড পেয়েছি, যখন এখানে আমরা দুইটা হাইড্রোজেন নিয়েছিলাম। এমন কি কিছু হতে পারে যে যেখানে ফর্মালডিহাইড আসবে না কিন্তু তারপরে দুইটা অ্যালডিহাইড হতে পারে? হ্যাঁ, শুধুমাত্র যদি দ্বিবন্ধনের উভয় পাশের কার্বনে, যে কোনো একটা কার্বনে যদি দুইটা হাইড্রোজেন থাকে তখনই শুধুমাত্র ফর্মালডিহাইড আসবে, নতুবা ফর্মালডিহাইড আসবে না। যেমন দেখো, যদি আমি এখানে ধরো CH3CH ডাবল বন্ড CH বন্ড CH3, এটা তো আমরা শাখাবিহীন বলছি, এর শাখা নাই। কিন্তু আগে দেখো, এখানে দুইটা হাইড্রোজেন ছিল, সেখানে আমরা একটা হাইড্রোজেন রাখছি, আরেকটা জায়গায় কি হয়েছে, আরেকটা জায়গায় CH3 হয়েছে। এইটার সাথে এখন আমরা ওজনীকরণ করব। CCl4 দিবা, এখানে তুমি একইভাবে যেখানে পাই বন্ধন আছে তুমি এখানে পেন্টাফুজ এঁকে দিবা। এবার এখানে কি আছে, CH3, তাহলে এবার একইভাবে এটা ভাঙো, এখান থেকে এভাবে দিয়ে দাও, এখান থেকে এভাবে দিয়ে দাও। এখানে কি নিবা, জিঙ্ক পানি নিবা,
জিঙ্ক পানি নিলে একইভাবে তুমি এখানে জিঙ্ক অক্সাইড পাবা, সাথে CH3CHO, CH3CHO, আরেকটা কি আসতেছে CH3CHO। দেখো এখানে কিন্তু ফর্মালডিহাইড আসেনি, এখানে ফর্মালডিহাইড আসে নাই, দুইটা অ্যালডিহাইড আসছে এবং দুইটা একই জিনিসই আসছে। তাহলে দুইটা একই জিনিস কেন আসছে, এখান থেকে কিন্তু আমরা এমসিকিউ করে ফেলতেছি। দেখো এই পাশে যা এই পাশে তাই, দ্বিবন্ধনের উভয় পাশের কার্বনগুলোতে যদি, কার্বনের হাতগুলোতে যদি একই জিনিস থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট একই পাবো। দেখো এখানে এই কার্বনের একটা আছে হাইড্রোজেন আর একটা আছে CH3, এখানে এই কার্বনের একটা আছে হাইড্রোজেন একটা আছে CH3, একই জিনিস না? একই জিনিস হলে তুমি প্রোডাক্টও পাবা একই, একই জিনিস হলে তুমি প্রোডাক্টও পাবা একই। আচ্ছা এটা কি? এবার দেখো যদি তোমার শাখাযুক্ত কিছু থাকে, এতক্ষণ তো আমরা শাখাবিহীন অ্যালকিন দেখছিলাম, শাখাযুক্ত অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? শাখাযুক্ত অ্যালকিন বলতে আমরা এক্সাম্পল যদি দেখি, CH3, CH3 বন্ড সি, এখানে শাখা দিয়ে দেয় একটা CH3 ডাবল বন্ড CH3, এখানে ওজনীকরণ, দ্বিবন্ধন যেখানে থাকবে সেখানে তুমি পেন্টাফুজ রাখবে, আমি আর পেন্টাফুজে রাখতেছি না, পেন্টাফুজ আমি রাখতেছি না, সরাসরি আমি কি করতেছি, আমি প্রোডাক্ট লিখতেছি ওজনীকরণে। কি প্রোডাক্ট আসে দেখো, তুমি পেন্টাফুজ আঁকতে পারো এখানে, আমি আরেকটা একে দেখাই, বাকি এরপর থেকে আমি আর আঁকবো না, সরাসরি আমি এক্সাম্পলে যাব। এখানে এই পেন্টাফুজ দিবা, ভেঙে দিবা এইভাবে, জিঙ্ক পানি দিয়ে তুমি এখান থেকে কি পেয়ে যাচ্ছ, জিঙ্ক অক্সাইড তো পাচ্ছই, সাথে CH3 CO, CH3 পাচ্ছ, দেখো CH3 CO CH3, আরেকটা কি পাচ্ছ CH3 CHO। একটু লক্ষ্য করো, যখন দ্বিবন্ধনের এই পাশের কার্বনে কোনো হাইড্রোজেন ছিল না তখন তুমি কি পাচ্ছ, কিটোন পাচ্ছ, এই পাশে দেখো একটা হাইড্রোজেন ছিল তখন তুমি কিন্তু অ্যালডিহাইড পাচ্ছ। এখান থেকে মনে রাখবা, ওজনীকরণে যদি কোনো কারণে কোনোভাবে কোনো কার্বনে যদি একটা হাইড্রোজেন কমপক্ষে থাকে সেখানে অবশ্যই অ্যালডিহাইড আসবে। কি বললাম, দ্বিবন্ধনযুক্ত কার্বনে যদি কোনো কারণে একটা কার্বনে হাইড্রোজেন থেকে যায় তাহলে সেখানে অবশ্যই অ্যালডিহাইড আসবে। তা আমি যদি এখন আরেকটা এক্সাম্পল দিয়ে বলতাম, CH3 সি ডাবল বন্ড সি ডাবল CH3, এখানে আমি CH3 দিলাম, এখানটাতে আমি CH3 দিলাম, এই ক্ষেত্রে কি হতো, ওজনীকরণের ক্ষেত্রে কি করবা, দ্বিবন্ধনের মাঝ বরাবর ভাগ দাগ দিবা, ডান পাশে একটা অক্সিজেন যুক্ত করবা, বাম পাশে একটা অক্সিজেন যুক্ত করবা, তাহলে প্রোডাক্ট তুমি কি পাচ্ছ এখানে দেখো, CH3 CO CH3, এ পাশে কিন্তু তাই CH3 CO CH3। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এখন উল্টা করে তোমাকে যদি বলতো, এটা বলবে এ, এটা বলবে বি, এ ও বি যুক্ত করলে বিক্রিয়ক কি ছিল, এ ও বি যুক্ত করলে বিক্রিয়ক কি ছিল, এটা তো আমি করলাম, এইটা দেখাই কি করবা, যদি প্রোডাক্ট থেকে উৎপাদ বের করে, প্রোডাক্ট থেকে যদি বিক্রিয়ক বের করতে বলে তার মানে তোমার দেওয়া থাকবে এই দুইটা, সেখান থেকে বলবে বিক্রিয়কটা কি ছিল, অ্যালকিনটা কি ছিল, এরকম আসে, তখন তুমি কি করবা, এই দুইটা থেকে বের করবা, তা আমি ধরো এই দুইটা বলতেছি, সেই ক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে CH3 এখানে CO, অক্সিজেনটা সামনে রাখা, অক্সিজেনটা সামনে রাখা, এটার ক্ষেত্রেও তাই, এটার অক্সিজেনটা তুমি সামনে রাখবা, OH3 বন্ড CH3। এবার তোমার করণীয় হচ্ছে এই অক্সিজেনটা বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে সেখানে দুইটা অক্সিজেন যেহেতু বাদ দিচ্ছ মাঝখানে তুমি এটা দ্বিবন্ধন যুক্ত করে দিবা, তাহলে কি যুক্ত করলে কি আসে দেখো তো, CH3, এখানে কার্বন ছিল, এখানে একটা CH3 দাও, এই অক্সিজেন অক্সিজেন বাদ দিয়ে এখানে ডাবল বন্ড দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে কার্বন হাইড্রোজেন ছিল, বন্ড CH3 ছিল, দেখো তো
এইটা আর এইটা কি সেম জিনিস না? একদম সেম জিনিস। এইভাবে বিক্রিয়ক থেকে উৎপাদক এবং উৎপাদক থেকে তুমি বিক্রিয়ক বের করবা। ওজনীকরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে সৃজনশীলের জন্য এই শাখাযুক্তগুলা ইম্পর্টেন্ট। তাহলে অ্যালডিহাইড কখন পাবা বললাম? দ্বিবন্ধনযুক্ত কার্বনের কোনো একটাতে যদি হাইড্রোজেন থাকে, একটা থাকলেও হবে, যদি মিনিমাম একটা হাইড্রোজেন থাকে তাহলে সেখানে অবশ্যই অ্যালডিহাইড উৎপন্ন হবে। যদি একটাও হাইড্রোজেন না থাকে, যেমন আমরা এইটাতে দেখছি দ্বিবন্ধনযুক্ত কার্বনের কোনোটাতে একটাও হাইড্রোজেন নাই, একটা হাতেও হাইড্রোজেন নাই, সেহেতু এইখানটায় আমি শুধুমাত্র কিটোন পাবো। এটা কিন্তু উদ্দীপকের জন্য খুব ইম্পর্টেন্ট। ওজনীকরণটা কিন্তু সৃজনশীলে, জৈব রসায়নের সৃজনশীলে অনেক বড় রোল প্লে করে উদ্দীপক হিসেবে, দেখবা। আচ্ছা, তাহলে আমরা ওজনীকরণ অ্যালকেনের একটা বিক্রিয়া পড়ে ফেলেছি। এখন অ্যালকিনের আমরা জারণ করতে পারি। অ্যালকিনের জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া বলতে আমরা এখানে বেয়ার পরীক্ষা করব, বা অসম্পৃক্ততার পরীক্ষা করব, বা পাই বন্ধনের আইডেন্টিফিকেশন করব। যে পাই বন্ধন আছে এটা আমরা বুঝবো, তাই বলে কিন্তু বেনজিনের জন্য না। তাহলে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা কিভাবে করি? বোরোমিন পানি পরীক্ষা দিয়ে করি। বোরোমিন পানি পরীক্ষা দ্বারা করি। বোরোমিন পানি পরীক্ষা দ্বারা করতে গেলে আমাদের দরকার হয় কি? একটা জায়মান অক্সিজেন আর অটো দরকার হয়। আচ্ছা, তার আগে আমরা বিক্রিয়াটা দেখালেই বুঝবা। আমি আগে একটা বুঝাই। ধরো আমরা একটা অ্যালকিন নিলাম, অ্যালকিনটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, যে কোনো অ্যালকিন তুমি নাও, এটা একটা অ্যালকিন। এটার সাথে তোমার প্রভাবক হিসেবে বেয়ার পরীক্ষায় প্রভাবক হিসেবে কি দিব আমরা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা দিব। এটার কালার হচ্ছে গোলাপি, বা কোন কোন রাইটারের বইয়ে দেওয়া আছে বেগুনি। এখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি দেওয়া হয় এই অ্যালকিনের সাথে, তাহলে যদি এটা অ্যালকিন হয় তাহলে ওর যে কালারটা, গোলাপি যে কালারটা, এই কালারটা থাকবে না, মানে বর্ণহীন হয়ে যাবে। গোলাপি কালারটা বর্ণহীন হয়ে যাবে। আর যদি সেটা অ্যালকিন না হয় তাহলে যেমন কালার ছিল তেমনই কালার থাকবে। তখন বুঝে নিব যে এখানে আমাদের অ্যালকিন নাই। আর যদি অ্যালকিন থাকে তাহলে সেটা বর্ণহীন হয়ে যাবে। এখন আসো, এইখানে আসে কি? তুমি যদি দাও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। দেখো বিক্রিয়াটা এরকম হয়, কিন্তু এটা লেখার দরকার নাই। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, দিলে এখান থেকে তৈরি হয় কি? K2MnO4 তৈরি হবে, আর সাথে পানি ও জাইমান অক্সিজেন তৈরি হয়, তাই না? এইটুকু আমরা কাজে লাগাবো হচ্ছে এই জায়গাটাতে। এখানে আমরা দিব কি? পানি প্লাস জাইমান অক্সিজেন। কোথা থেকে আসে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড মিক্স করলে। তাহলে এখানে প্রোডাক্ট কি আসবে? পাই বন্ধন ভেঙে যাবে, পাই বন্ধন ভেঙে যাবে। H2O এবং O, এখান থেকে আমরা বলতে পারি দুইটা OH আসবে, এখান থেকে আমরা বলতে পারি দুইটা OH আসবে। তাহলে দ্বিবন্ধনটা ভাঙো, ভাঙলে এখানে একটা, এখান থেকে একটা, এই যে একটা OH, এখানে একটা OH যুক্ত করে দিবা। CH3, এখানে CH, এখানে একটা OH, এখানে ছিল CH2, এখানে একটা OH। এইটা হচ্ছে বর্ণহীন। যেহেতু এটা বর্ণহীন হয়ে গেছে, আর পটাশিয়ামের পারম্যাঙ্গানেটের একটা কালার ছিল, বর্ণহীন হয়েছে, মানে এটা আমরা বলবো বিক্রিয়কটা অ্যালকিন ছিল। বিক্রিয়কটা কি ছিল? অ্যালকিন ছিল। এখন এই জায়গায় যদি তোমার এই অ্যালকিনটার পরিবর্তে ইথিলিন থাকতো, এমসিকিউতে প্রায় আসতে দেখা যায়,
এখানে যদি তোমার ইথিলিন থাকতো, তার মানে পানি, আমি এখন ডিরেক্টলি লিখে দিচ্ছি ডায়মন্ড অক্সিজেন KMnO4 পটাশিয়াম হাইড্রোক্সাইড, তখন কি আসতো? দ্বিবন্ধন ভেঙে গেলে এখানে CH2, এখানে OH আসতো, এখানে CH2, এখানে OH আসতো। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটা একটা নাম আছে, নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। বেনজিনে ঠিক এরকম একটা জিনিস পেয়েছিলাম, মনে আছে? এটা কিন্তু ছিল গ্লাইঅক্সাল, দুইটা যেন গোলায় না যায়। এটা ছিল হচ্ছে গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সালের সংকেত কেমন ছিল? CHO বন্ড CH, এটা ছিল গ্লাইঅক্সাল। কিন্তু আমরা এখানে পাইছি কিন্তু গ্লাইকল, দুইটা ওইস থাকলে সেটাকে আমরা গ্লাইকল বলি। তাহলে এটা একটা গেল বেয়ার পরীক্ষা। এই যে পরীক্ষা, এই পরীক্ষাটাকে আমরা কি বলি, বা বইয়ে কি বলা হয়েছে? বেয়ার পরীক্ষা বলা হয়েছে। অ্যালকেনের জারণটা এখানে আমরা বেয়ার পরীক্ষা বলবো। আরেকটা পরীক্ষা দ্বারা আমরা অ্যালকেন শনাক্ত করতে পারি, সেটা হচ্ছে বোরোমিন পানি পরীক্ষা। বোরোমিন পানি বা বোরোমিন দ্রবণ পরীক্ষা। এখন এটা কিভাবে করব? দেখো, সেই আমরা এই ইথিনটা নিয়েই চিন্তা করি। CH2 ডাবল বন্ড CH2 ছিল, এটার সাথে আমরা কার বিক্রিয়া করব? বোরোমিনের বিক্রিয়া করব। বোরোমিনের কালার হচ্ছে লাল, এখানে বিক্রিয়া করলে সে দ্বিবন্ধনটা ভেঙে যাবে, ওইসের মতো এখানে তোমার বিআর যুক্ত হবে, এইখানটাতেও তোমার বিআর যুক্ত হবে। দেখা গেছে কি এইটা বর্ণহীন হয়ে যাবে, এটা বর্ণহীন। এই যে বোরোমিন, এই বোরোমিনের কালার হচ্ছে লাল, আর এখানে আমরা যেটা পেয়েছি এটা কি বর্ণহীন হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। অসম্পৃক্ততার পরীক্ষা, এটা দ্বারা আমরা অ্যালকেন এবং অ্যালকিন আলাদা করতে পারি। আচ্ছা, মানে মোটামুটি আমরা এখান থেকে অনেক কিছু দেখে ফেলেছি। এবার আসলে আমরা একটু অ্যালকাইন নিয়ে কথা বলি। অ্যালকাইন কি? অ্যালকাইন আমরা জানি যেখানে ত্রিপল বন্ড থাকবে, ত্রিবন্ধনযুক্ত, এই যে ত্রিবন্ধনযুক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আমরা সাধারণত অ্যালকাইন বলে থাকি। সাধারণ সংকেত কি? CnH2n-2। এর প্রথম তিন সদস্য। আচ্ছা, একটা কথা, অ্যালকিন এবং অ্যালকাইন এরা কিন্তু সর্বনিম্ন 2 কার্বন সংখ্যা হতে পারে। 1 কার্বন বিশিষ্ট অ্যালকিন এবং অ্যালকাইন কখনো পসিবল না। ত্রিবন্ধনযুক্ত প্রথম কার্যকরী মূলক যুক্ত, এইটাই হচ্ছে প্রথম। এর পরের সদস্য হচ্ছে নাইট্রাইল বা সায়ানাইড। প্রথম তিন সদস্য গ্যাসীয়, পরবর্তী 5 থেকে 11 তরল এবং 12 থেকে কঠিন। এটা মুখস্থ করতে হবে। 12-র উপরে মানে 13 থেকে কঠিন। এরকম আসবে কোন তিনটে গ্যাসীয়? প্রোপাইন, ইথাইন অ্যান্ড বিউটাইন, এই তিনটা হচ্ছে গ্যাসীয়। এইটা একটু বেশি ইম্পর্টেন্ট যে অ্যালকেনের কোন সদস্যগুলা গ্যাসীয়। এই তিনটা। আচ্ছা, এখন আসো অ্যালকাইন আমরা কি করে তৈরি করব? অ্যালকাইন আমরা কি করে তৈরি করব? অনেকগুলো বিক্রিয়া আছে, অনেকগুলো বিক্রিয়া আছে। এইগুলা সবগুলো রিটার্নের জন্য প্রয়োজন না। এখানে যেটা আছে, এই যে ডাইহ্যালো অ্যালকেন থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ বিক্রিয়ার মাধ্যমে, এটা এমসিকিউ এর জন্য সাধারণত। শুধু একটুকু মনে রাখবা এখানে, এই যে ভিসেনাল কি অ্যান্ড জেমিনাল কি। ভিসেনাল আর জেমিনালের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। দেখো, ভিসিনাল হবে পাশাপাশি দুইটা কার্বনে যদি হ্যালোজেন মূলক থাকে, আর একই কার্বনে যদি দুইটা হ্যালোজেন মূলক থাকে তাহলে সেটা হবে জেমিনাল। এই যে পাশাপাশি দুইটা কার্বন পরমাণুতে দুইটা হ্যালোজেন থাকলে সেটাকে বলবে ভিসেনাল, অ্যান্ড একটা কার্বনে যদি দুইটা হ্যালোজেন থাকে তাহলে সেটাকে বলবে জ্যামিনাল ডাইহ্যালাইড। তাহলে এই ডাইহ্যালাইড থেকে বা ডাইহ্যালো অ্যালকেন থেকে আমরা হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করে আমরা সেখান থেকে অ্যালকাইন তৈরি করতে পারবো। সেই জন্য আমার দরকার হচ্ছে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেখো, আমরা যখন
অ্যালকিন পড়ছিলাম, সেখানে যদি আমরা অ্যালকিন বলছি, অ্যালকাইল হ্যালাইডের যদি আমরা ওর সাথে যখন জলীয় ক্ষার দিছিলাম তখন আমরা অ্যালকোহল পেয়েছিলাম, কিন্তু যখন আমরা অ্যালকোহলীয় ক্ষার দিছিলাম তখন সেখান থেকে আমরা অ্যালকিন পেয়েছিলাম। দ্বিবন্ধন ত্রিবন্ধন তৈরি করতে গেলে সেখানে আমার কি প্রয়োজন হচ্ছে, দ্বিবন্ধন ত্রিবন্ধন তৈরি করতে গেলে আমার দরকার হচ্ছে সেখানটাতে অ্যালকোহলীয় ক্ষার। তাহলে এখানেও দেখো তুমি অ্যালকাইন, এই অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করতে চাচ্ছ অ্যালকাইন মানে পাই বন্ধন, ত্রিবন্ধন তৈরি করতে চাচ্ছ, তাহলে সেখানে যেটা দরকার অবশ্যই অ্যালকোহলীয় ক্ষার দরকার, সেজন্য এখানে তুমি অ্যালকোহলীয় ক্ষার নিবা। সহজে কিন্তু মনে রাখার উপায় বলে দিলাম। যখনই তুমি এখানে অ্যালকোহলীয় ক্ষার নিবা তখন কি ঘটবে, এই যে পটাশিয়াম এই দুটো হ্যালোজেন নিয়ে বের হয়ে যাবে, দুইটা পটাশিয়াম দুইটা হ্যালোজেন নিয়ে বের হয়ে যাবে, তাই দুইটা পটাশিয়াম হ্যালাইড আসবে এন্ড মাঝখানে ট্রিপল বন্ড তৈরি হবে। এটা একটু মনে রাখতে হবে, সহজ। এখানেও সেম জিনিস, পরেরটাও সেম জিনিস। এমসিকিউর জন্য পড়বা, রিটেন দরকার না এটা। তারপর একটা আছে দেখো, টেট্রা হ্যালো অ্যালকেন থেকে, এটা এমসিকিউ এর জন্য হেডলাইনটাই দরকার। টেট্রা হ্যালো অ্যালকেন থেকে জিঙ্ক গোড়া দ্বারা হ্যালোজেন অপসারণ, মানে এখানে ভিসিনাল অ্যান্ড জেমিনাল দুইটা একসাথে থাকছে। এখান থেকে দেখো এক্সাম্পল বলাই আছে, জিঙ্ক বোরোমিন গুলা নিয়ে বের হয়ে যাবে, এই দুইটা বোরোমিন এই দুইটা বোরোমিন, টোটাল 4টা বোরোমিন নিয়ে এসে বের হয়ে যাবে। এখানে এরকম বলবে 2,2,3,3 টেট্রা ব্রোমো বিউটেন, এখান থেকে তুমি কি প্রোডাক্ট পাবা, যদি জিঙ্কের সাথে বিক্রিয়া করো তাহলে তুমি এখানে বিউটেন 2 পাবা। এটা মুখস্থ করার জিনিস না, 4টা বোরোমিন এখানে বের করে দিতে হবে আগে, এরকম গাঠনিক সংকেত বের করবা। এখন এইটা সৃজনশীলের জন্য যেটা দরকার, এই প্রাকৃতিক এই ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে আমরা অ্যাসিটিলিন পাবো, কেন দরকার, কারণ আমি বলতেছি। তার আগে দেখো, প্রাকৃতিক গ্যাস থেকে অ্যালকাইন তৈরি করতে গেলে কত টেম্পারেচার প্রয়োজন এটা একটু মনে রাখতে হবে। এবার যেটা বলতেছি, ক্যালসিয়াম কার্বাইড থেকে, ক্যালসিয়াম কার্বাইড থেকে তুমি ক্যালসিয়াম কার্বাইডের সাথে প্রথমে পানি দিবা, তো সরাসরি তোমার ক্যালসিয়াম কার্বাইড হয় না, উদ্দীপকটা থাকে চুনাপথর দিয়ে, চুনাপথর দিয়ে কিভাবে আমরা বেনজিন তৈরি করব এই কোশ্চেনটা প্রায় থাকে। তাই প্রথমত আমরা দেখো বেনজিনে পড়ছি, বেনজিন হচ্ছে অ্যাসিটিলিনের পলিমার, বেনজিন হচ্ছে কি অ্যাসিটিলিনের পলিমার বা ইথাইনের পলিমার। তাহলে আগে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমাকে ইথাইন তৈরি করতে হবে, ইথাইন তৈরি করে তারপর আমরা বেনজিন তৈরি করতে পারবো। তাহলে এই যে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বনেট, এটা কি চুনা পাথর বা মার্বেল পাথর যেটাই বলো, ওইটাকে যখন তুমি উত্তপ্ত করবা ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড বা চুন এবং কার্বন ডাইঅক্সাইড পাবা, চুন পাবা এবং কার্বন ডাইঅক্সাইড পাবা। কার্বন ডাইঅক্সাইড তো গ্যাসীয়, এটা উড়ে যাবে, এটা তো আমার দরকার নাই, আমার দরকার ক্যালসিয়াম অক্সাইড চুন। এই চুনের সাথে আমি কার্বনের বিক্রিয়া করাবো, তাহলে সেখান থেকে আমি ক্যালসিয়াম কার্বাইড পাবো এবং কার্বন মনোক্সাইড পাবো, ওটা দরকার নাই। অ্যাসিটিলিন গ্যাস তৈরি করতে গেলে আমার ক্যালসিয়াম কার্বাইড তৈরি করতে হবে আগে, ক্যালসিয়াম কার্বাইড তৈরি করতে গেলে আমার কোক কার্বন, এই যে কোক কার্বনের সাথে এই যে আমরা চুন বা লাইম পেয়েছি ওইটাকে কত তাপমাত্রা উত্তপ্ত করতে হবে, 2000 থেকে 3000 এর মধ্যে বা 2500 উত্তপ্ত করলে সেখান থেকে তুমি ক্যালসিয়াম কার্বাইড পাবা। ওইটাকে পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করানো হলে সেইখান থেকে তুমি অ্যাসিটিলিন বা কাঙ্ক্ষিত আমাদের যেটা দরকার ইথাইন পেয়ে যাব। আমরা এই যে ইথাইন কিন্তু পেয়ে গিয়েছি। এই ইথাইন থেকে আমরা যদি আয়রন প্রভাবক 750°C টেম্পারেচার নিয়ে থাকি তাহলে সেইখান থেকে আমরা কি পেয়ে যাই, বেনজিন পেয়ে যাই। এই উদ্দীপকটা সাধারণত আমার থাকতে পারে। এবার দেখো অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া, অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া বলতে আমাদের পড়তে হবে মূলত অ্যালকাইনের বিক্রিয়াগুলা। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা ভাবে অ্যালকাইন তৈরি করতে পারি, সেটা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরি করা যায়, এটা একটু বলে আসি। অ্যালকিন টু
এটা কি করে সম্ভব? অ্যালকাইন থেকে দেখো, আমরা যখন অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে চাই তখন হাইড্রোজেন বন্ধন ভাঙি, তাই না? এখন হাইড্রোজেন বন্ধন যুক্ত করতে হবে। এখন হাইড্রোজেন বন্ধনটা যুক্ত করতে হবে। তাহলে এটার জন্য CH2, ধরো ডাবল বন্ড CH2 আছে, এইখান থেকে তুমি তৈরি করবা, উত্তপ্ত করতে হবে। এখান থেকে হাইড্রোজেন যদি আমি দিই তাহলে CH ট্রিপল বন্ড CH আর H2 বের হবে। হাইড্রোজেন এখানে বিয়োগ করব, এখানে হাইড্রোজেন আমরা বিয়োগ করব। অ্যালকাইনের বিক্রিয়া, অ্যালকাইনের বিক্রিয়ায় আমরা প্রথমে সংযোজন বিক্রিয়া পাবো। প্রথমে আমরা কি পাই? সংযোজন বিক্রিয়া পাই। অ্যালকাইনের বিক্রিয়া, এই যে অ্যালকাইনের বিক্রিয়া আমরা করতেছি, সবার প্রথমে বললাম কি সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া বলতে তো বুঝতেই পারতেছো, মেইনলি হাইড্রোজেন সংযোজন করব, H2 সংযোজন করবা। তো যখন এখানে তুমি হাইড্রোজেন সংযোজন করবা, ধরো তুমি একটা অ্যালকাইন নাও, এখানে CH ট্রিপল বন্ড CH, এইটার সাথে তুমি হাইড্রোজেন সংযোজন করবা। হাইড্রোজেন সংযোজনের জন্য আমাদের যে প্রভাবক ছিল সেটাই দিবা, নিকেল 180°C টেম্পারেচার। নিকেল 180°C তাপমাত্রা যদি দেওয়া হয় তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বন্ধন ভেঙে যাবে, মানে একটা পাই বন্ধন ভেঙে যাবে, কি সেখান থেকে আমাদের ডাবল বন্ড থাকবে। এটা এইটার সাথে যদি নিকেল 180°C তাপমাত্রা দিয়ে করা হতো, একই জিনিসই আসতো। এখানে H আসতো, এখানে H2 আসতো। এটা একটা। আবার এটার পরিবর্তে প্লাটিনাম বেরিয়াম সালফেট কিন্তু ইউজ করা যায়। প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করা যায়, কারণ কি বলেছিলাম গত ক্লাসে, অ্যালকিনের ক্লাসে, যে যদি এই হাইড্রোজেন সংযোজন করা হয় তাহলে অ্যালকাইন থেকে সরাসরি অ্যালকেন পর্যন্ত চলে যায়, অ্যালকাইন থেকে অ্যালকেন পর্যন্ত চলে যায়। সেজন্য আমরা প্লাটিনাম বেরিয়াম সালফেট ইউজ করে থাকি, যেন একটা ধাপ গিয়ে থেমে যায়। প্লাটিনাম বেরিয়াম সালফেট ইউজ করি যেন একটা ধাপ গিয়ে থেমে যায়, অ্যালকাইন থেকে অ্যালকিন পর্যন্ত যাবে, গিয়ে যেন ধাপটা ক্লোজ হয়ে যায়, এতটুকু। এটা একটা পদ্ধতি গেল, হাইড্রোজেন সংযোজন করলাম। দেন আমরা আরেকটা ভাবে এটা করতে পারি, সেটা হচ্ছে পানি সংযোজন করে। আমরা অ্যালকাইন এর বিক্রিয়া এটা একটু দেখতে পারি, কি আসে অ্যালকাইনের সাথে যদি আমরা কোনো কারণে পানি দিই। তো তুমি ওই প্রথমে এইটাই নাও, CH ট্রিপল বন্ড CH প্লাস পানি। এইখানে প্রভাবক কি? 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট। এটা যদি নিই তখন আমাদের কি হবে? তখন তুমি সেখান থেকে অ্যালডিহাইড অথবা কিটোন পাবা, অ্যালডিহাইড অথবা কিটোন পাবা। শুধুমাত্র মনে রাখবা, যদি অ্যালকাইন অন থাকে মানে যদি তোমার এই অ্যাসিটিলিন থাকে, এটা কি ইথাইন বা অ্যাসিটিলিন না, অ্যাসিটিলিন থাকলে তোমার শুধু অ্যালডিহাইড আসবে, বাকি সকল ক্ষেত্রে তোমার চলে আসে হচ্ছে কিটোন।
বাকি যে কোনো তুমি অ্যালকাইন নাও, এখানে তুমি এখানে ধরো CH3 C ট্রিপল বন্ড CH, এখানে তুমি কিটোন পাবা CH3, এখানে আসবে CO, আর এখানে আসবে CH3। তাহলে এটা একটা বিক্রিয়া ছিল, আমরা সংযোজন বিক্রিয়া দেখছি। এরপরে তোমার এটা ওজনীকরণ বিক্রিয়া দিয়ে থাকে আবার অ্যালকাইন। অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়াটা কেমন? আমরা অ্যালকিনের ওজনীকরণ তো একটু আগে দেখছি না, একদম সেম টাইপের, একদম সেম প্রভাবকে এখানে তোমাকে নিতে হবে, CCl4 নিতে হবে, দিয়ে তুমি আগে এখানে পেন্টাফোস আঁকবা, এখানে কি পেন্টাফোস আঁকবা, কিন্তু কথা আছে এখানে দেখো দ্বিবন্ধন কিন্তু নাই, ত্রিবন্ধন আছে, সেজন্য একটা বন্ধন এখানে দিয়ে দিতে হবে। দ্বিবন্ধনের জন্য আমরা পেন্টাফোস আঁকবো, আর একটা বন্ধন এখানে ওইভাবে থেকে যাবে, সেম ভাবে আগের মতো করেই ভাঙতে হবে, এখান থেকে এইখান থেকে অ্যান্ড এইখান থেকে, কিন্তু এই বন্ধন ভাঙা যাবে না। তাহলে কি আসতেছে HCO অ্যান্ড HCO, এখানে আবার সে আগের মতো জিঙ্ক নিবা, ওয়াটার নিবা, তাহলে এর পাশে কি থাকে CHO, এই বন্ড কিন্তু থেকে যাচ্ছে CHO বন্ড CHO, বা HCO বন্ড CHO, তুমি সাজিয়ে যদি লিখো তাহলে বলা যায় CHO বন্ড CSO, একে কি বলা যায় গ্লাইঅক্সাল। বেনজিনের ওজনীকরণ করলে এই গ্লাইঅক্সাল আমরা কয়টা পাইতাম, 3টা গ্লাইঅক্সাল পাইতাম। আর অ্যাসিটিলিনের যখন আমরা ওজনীকরণ করছি তখন কিন্তু আমরা একটা গ্লাইঅক্সাল পাচ্ছি। আর এখানে এইখানে তোমার কিন্তু জিঙ্ক অক্সাইড দেওয়া যাবে না, এখান থেকে তোমার তৈরি হবে হচ্ছে পারক্সাইড H2O2, আর এই পারক্সাইড H2O2 এটা কিন্তু এই গ্লাইঅক্সাইলকে জারিত করে না, পারক্সাইড কে কাজ কি জারিত করে না, কিন্তু এটা মানে গ্লাইঅক্সাল পারক্সাইড দ্বারা জারিত হয় না, সে পারক্সাইড গ্লাইঅক্সালকে জারিত করতে পারে না, সাধারণত জারিত করতে পারে না, একটু মনে রাখবা। এখন এইখানে যদি অন্য কোনো অ্যালকাইনের ওজনীকরণ করতে তখন কেমন হতো, CH3 CH2 বন্ড C ট্রিপল বন্ড C বন্ড, পেন্টাফোস দাও, তখন কি পাবা, তখন এখানে কি পাবা, এখানে লিখি প্রোডাক্টগুলো CH3 CH2 CO বন্ড CH3, এটা এইভাবে লিখলে বেশি একটু ভালো হবে। কার্বনের সাথে কার্বনের তো বন্ধন, তাই না, এখানে আমরা কার্বনের সাথে কার্বনের বন্ধনটা দিব, এখানে ছিল অক্সিজেন, এখানে ছিল এই যে কার্বনের সাথে কার্বনের অক্সিজেন, কিভাবে দ্বিবন্ধন হচ্ছে বুঝছো তো, এখানে কিন্তু এইটা দ্বিবন্ধন, এটার জন্য এই বন্ধন ভাঙা মানে কি এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এটা অক্সিজেনের সাথে একটাই কার্বনের, এইটা ভাঙা মানে এখানে একটা ইলেকট্রন, এইটা এইটা মিলে কিন্তু আরেকটা বন্ধন আসতেছে যেটা এই দ্বিবন্ধন বন্ড CH3।
এটা আসছে, তো এটা মেইন প্রোডাক্ট না। এর সাথে কি উৎপন্ন হবে? আরেকটা জিনিস পারঅক্সাইড উৎপন্ন হবে না? আমরা বলছিলাম যে পারঅক্সাইড গ্লাইকোজেলকে জারিত করতে পারে না, পারঅক্সাইড গ্লাইকোজেলকে জারিত করতে পারে না, কিন্তু সে এই যেটা পারঅক্সাইড গ্লাইকোজেল বাদ দিয়ে বাকি যারা থাকে তাদেরকে সে জারিত করতে পারে, বাকি যারা থাকে তাদেরকে সে জারিত করতে পারে। তাহলে এখানে যেটা আসছে এইটাকে সে সাধারণত জারিত করতে পারবে। তাহলে এইটাকে যখন জারিত করবে তখন আমরা প্রোডাক্টটা কি পাবো? দুইটা ভেঙে যাবে, দুইটা ভেঙে যাবে। দেখো OH না দুইটা, এই দুইটা OH এইখান থেকে ভেঙে গিয়ে এই পাশে একটা OH আর এই পাশে একটা OH যুক্ত হবে, তখন তুমি প্রোডাক্ট দুইটা কি পাবা? CH3 CH2 COOH প্লাস CH3 COOH। এই এখান থেকে তাহলে আমরা দুইটা কার্বক্সিলিক অ্যাসিড পাইলাম, আমরা দুইটা কার্বক্সিলিক অ্যাসিড পাইলাম। তাহলে এমসিকিউ এর জন্য কি করবা? যেখানে 3 বন্ধন থাকবে সেখানে ভাঙবা, দুই পাশে OOH OOH নিয়ে আসবা। তাহলে দেখো এইখানে যে প্রোডাক্ট সেটা এটা, এইখানে যে প্রোডাক্ট সেটা এটা। এটাই হচ্ছে এমসিকিউর টেকনিক। যখন অ্যালকিনের ওজনীকরণ বলছিলাম সেখানে দ্বিবন্ধনের উভয় পাশে একটা করে অক্সিজেন দেওয়ার কথা, আর অ্যালকাইনের ওজনীকরণে দুইটা অক্সিজেন একটা হাইড্রোজেন দিতে হবে, দুইটা অক্সিজেন দিবা এবং একটা হাইড্রোজেন দিবা। আচ্ছা, তাহলে এটা একটা বিক্রিয়া ছিল, ওজনীকরণ বিক্রিয়া। এরপরে আছে পলিমারকরণ বিক্রিয়া। এটা অলরেডি আমরা বেনজিনের প্রস্তুতিতে পড়ে ফেলছি না, যে অ্যাসিটিলিন বা ইথাইন 3 মোল মনোমার নিয়ে ওর প্রভাবকটা এবং টেম্পারেচারটা একদম ঠুরস্থ করে ফেলতে হবে আয়রন 400°C তাপমাত্রা। যদি নেওয়া হয় তাহলে সেখান থেকে আমরা বেনজিন পাই। এটা তো নতুন করে শেখার দরকার না। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট অ্যালকাইন শনাক্তকরণ, অ্যালকাইন শনাক্তকরণ বা শনাক্তকারী বিক্রিয়া। এর জন্য আমার যেটা দরকার হয় সেটা হচ্ছে অ্যালকাইন অন কেন অম্লধর্মী। কোশ্চেনটা আসে সাধারণত, প্রায় আসে অ্যালকাইন অন কেন অম্লধর্মী। এগুলো বই থেকে একটু আরেকটু দেখাই দিই। দেখো এখানে আসছে শনাক্তকারী বিক্রিয়াগুলো, এখানে আছে। অ্যালকাইন শনাক্ত করা যাবে 3টা পদ্ধতি দিয়ে। আমি এটা বলে তারপরে অ্যালকাইন অন কেন অম্লধর্মী সেটা বলতেছি, যদিও এর মধ্যে ওটা পড়ে যায়। অ্যালকাইন শনাক্ত করা যাবে 3টা পদ্ধতি দিয়ে। একটা হচ্ছে সোডিয়ামের সাথে অ্যালকাইন অনের বিক্রিয়া, তারপরে হচ্ছে অ্যামোনিয়াম সিলভার নাইট্রেট মানে সিলভার দর্পণ পরীক্ষা, সিলভার দর্পণ পরীক্ষা, আরেকটা হচ্ছে কপার দ্বারা বিক্রিয়া। কপার দ্বারা না, কপার অ্যালকাইনাইডের বিক্রিয়া। 3টা পদ্ধতি দিয়ে তুমি শনাক্ত করতে পারবা অ্যালকাইনকে। তো দেখো প্রথমত হেডলাইনগুলো প্রথমে বলে রাখলাম কারণ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অ্যালকাইনে কি দুইটা পাই বন্ধন আছে? তাহলে পাই বন্ধন যেহেতু আছে তাহলে আমরা একদিক থেকে বলতে পারি এরা অসম্পৃক্ততার পরীক্ষা দিবে, মানে বেয়ার পরীক্ষা বোরোমিন পানি পরীক্ষা দিবে। এরা বেয়ার পরীক্ষা এবং বোরোমিন পানি পরীক্ষা দিবে। তাহলে ওখানে অ্যালকিন এবং অ্যালকাইনের যেভাবে বেয়ার পরীক্ষাগুলো দেখাইছিলাম ঠিক সেইভাবেই দেখাবা। ওখানে তোমার গ্লাইকল আসছিল, এখানে তোমার গ্লাইঅক্সাল আসবে। যখন তুমি অ্যাসিটিলিন বা ইথাইনের বেয়ার দ্রবণের সাথে বিক্রিয়া করাবা তখন তুমি গ্লাইঅক্সাল পাবা। আর যখন প্রোপাইন দ্বারা করবা তখন তুমি ডাইকার্বনিল একটা যৌগ পাবা। এখন এই শনাক্তকারী বিক্রিয়াগুলো একটু মনে রাখো, শুধু এত ডিটেলস লাগে না, এটা সহজ।
এটা একটু পরে বলি, কারণ এইটা জানতে গেলে তোমার জানতে হবে হচ্ছে এই জিনিসটা, যে অ্যালকাইন অন অম্লধর্মী কেন, রিটিনাও আসে। বা এইটা দিয়ে আমরা মূলত অ্যালকিন এবং অ্যালকাইনকে আলাদা করতে পারবো। দেখো অ্যালকিন অ্যালকাইন দুইজনই কি করতে পারে, অসম্পৃক্ততার পরীক্ষা দিতে পারে, অসম্পৃক্ততার পরীক্ষা দিতে পারে, কিন্তু আমি তাহলে দুজনকে আলাদা করবো কিভাবে? দুইজনে অসম্পৃক্ততার পরীক্ষা দিচ্ছে, ভালো কথা, আমাদের তো দরকার দুইজনকে আলাদা করা। সেই জন্য আমাদের কি করতে হবে, এই অ্যালকাইন অন অম্লধর্মী এই ব্যাখ্যাটা দিতে হবে। এইটা যদি আমরা বের করতে পারি বা প্রমাণ করতে পারি, তাহলে সেখান থেকে আমরা এটাও প্রমাণ করতে পারবো অ্যালকাইন অনে সংশ্লিষ্ট বিক্রিয়া গুলো। প্রথমে আসো আমরা দেখি অ্যালকাইন অন বা ইথাইন অম্লধর্মী হয় কেন। এটার জন্য তোমার চিন্তা করতে হবে অ্যালকাইনের সংকরণ অবস্থা। দেখো এর আগেও বলেছি, একক বন্ধন মানে সেখানে sp3 সংকরণ, দ্বিবন্ধন মানে সেখানে sp2 সংকরণ, অ্যান্ড ত্রিবন্ধন মানে সেখানে সাধারণত sp সংকরণ। এখানে সাধারণত কি sp সংকরণ। এই যেখানে sp সংকরণ বিদ্যমান। এইখানে তোমার কার চরিত্র কত পার্সেন্ট সেটা বলছে, এত কিছু দরকার নাই, শুধু এখানে মনে রাখবা sp সংকরণ যদি হয় এর চরিত্র 50%, p চরিত্র 50%, দুইজন তো মাত্র, তাহলে 50-50 করে ভাগ করে নিবে, 50-50 করে এখানে ভাগ করে নিবে। এখানে কার্বন কার্বন বন্ধন দূরত্বগুলো কেমন হয়, ট্রিপল বন্ড যেহেতু অ্যালকাইনে, এই কার্বন কার্বন বন্ধন দূরত্ব অনেক কম। তো এখানে তুমি লিখবা যে কার্বন ইথাইনে বা যে অ্যালকাইন দেওয়া থাকবে সেই অ্যালকাইনে তোমার সংকরণটা হচ্ছে sp সংকরণ বিদ্যমান, এখানে s চরিত্র 50%, p চরিত্র 50%। এই সংকর অরবিটালে p অরবিটাল বৈশিষ্ট্য বেশি থাকলে সিগমা বন্ধন গঠনে ও অরবিটালের অধিকরণ বেশি ঘটে। তাই ইথাইন অণুতে কার্বন কার্বন সিগমা বন্ধনে কার্বন পরমাণু নিউক্লিয়াস অধিকতর আকৃষ্ট হয়ে থাকে, তখন অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধন দূরত্ব কমে যায়। অপরদিকে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধনের ইলেকট্রন মেঘ ক্রমে কার্বন পরমাণুর দিকে অ্যালকিনের চেয়ে অ্যালকাইনে অধিক আকৃষ্ট হয়। এই কথাটার মানে কি, দেখো এটা একটু খেয়াল করো। তাহলে এখানে আচ্ছা আমি একদম অল্প কথা সামারি করি, মেইন কথাটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি বুঝে দিতে পারবে। দেখো তুমি চিন্তা করো অ্যালকাইন, অ্যালকিন এবং অ্যালকেন, এই তুমি যদি দেখো আমি একটু ছোট্ট করে যদি তোমাকে বলি, আমরা যখন একক বন্ধনের কথা চিন্তা করি মানে অ্যালকেনের কথা চিন্তা করি সেখানে আমাদের সংকরণ অবস্থা হয় sp3, যখন দ্বিবন্ধন বা অ্যালকেনের কথা চিন্তা করি তখন সংকরণ অবস্থা হয় আমাদের sp2, অ্যান্ড যখন আমরা এই এখন ট্রিপল বন্ডের কথা চিন্তা করতেছি তখন আমাদের সংকরণ হচ্ছে sp। এই তিনটাতে তুমি যদি প্রথমে অ্যালকেনের দিকে চিন্তা করো, এর চরিত্র এখানে কত পার্সেন্ট, 25%, তাই না? টোটাল 4, 100কে 4 দিয়ে ভাগ করলে 25%, এক একটা 25% করে, আর পি টোটাল 75%। এখানে টোটাল 100% থেকে তুমি কয়টা অরবিটাল আছে, 3টা অরবিটাল আছে, 3 দিয়ে ভাগ করলে 33.33, ধরো 33%-এর মতো। এইখানে এর চরিত্র কত পার্সেন্ট, 50% না, 50%। তো দেখো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটার মধ্য থেকে এর চরিত্র সব থেকে বেশি কার, অ্যালকাইনের। যাদের এস চরিত্র বেশি হয় সেখানে কি হয়, পাই বন্ধনগুলো মানে কার্বন কার্বন বন্ধনগুলো কাছাকাছি থাকে। আবারও বলতেছি এস চরিত্র যত বেশি হবে সেইখানে কি কার্বন কার্বন যে সিগমা বন্ধন দূরত্বগুলা সেইগুলা সাধারণত কাছাকাছি হয় মানে কমে যায়। এখানে কিন্তু সেই কথাগুলাই বলা আছে, দেখো এখানে এস চরিত্রগুলা বেশি হওয়ায় সিগমা বন্ধন অনেক কমে যাবে, এই যে 0.120। সিগমা বন্ধন যদি কমে যায় কার্বন হাইড্রোজেন বন্ধনটা একটু ওর তুলনায় বেশি হয়, কার্বন হাইড্রোজেনের বন্ধনটা তুলনায় বেশি হয়, তাহলে এদের মধ্যে যে বন্ধনটা আছে এই শেয়ারকৃত ইলেকট্রনটা কার্বনটা নিজের দিকে টেনে নিবে, কার্বন পরমাণুটা নিজের দিকে টেনে নিবে, যার জন্য এই হাইড্রোজেনটা পজিটিভ সৃষ্টি হবে, সে সহজে ত্যাগ করে যাবে, মানে যে কেউ ওকে
প্রতিস্থাপন করতে পারবে, যেগুলোকে প্রতিস্থাপন করতে পারবে। তো তুমি যখন সোডিয়াম ধাতু দিয়ে বিক্রিয়া করাবা, এই হাইড্রোজেনটা এইখানে কি sp সংকরণ, H চরিত্র বেশি, কার্বন কার্বন বন্ধন দূরত্ব সব থেকে কম 0.0, তার জন্য কাছাকাছি থাকবে। আর এই বন্ধনটার মধ্যে এই ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রনটা কার্বনটা নিজের দিকে টানবে, যার জন্য কার্বন হাইড্রোজেন বন্ধনটা দুর্বল হয়ে যাবে, ডেল পজিটিভ সৃষ্টি হবে হাইড্রোজেনের, সহজে এখানে যে কেউ এসে বসতে পারবে। এইটাই হচ্ছে তোমার অ্যালকাইন অন কেন অম্লধর্মী সেইটার ব্যাখ্যা। সেম ভাবে অ্যালকাইন অন অম্লধর্মী কিন্তু অ্যালকাইন টু অম্লধর্মী কেন না, একই জিনিস। একটু খেয়াল করো, এখানে অ্যালকাইন অন ও অ্যালকাইন টু, বা এখানে বলতেছে বিউটাইন অন বিউটাইন টু, উভয় যৌগের sp সংকরণ বিদ্যমান। দেখো আগে আমরা sp2 sp3 এর সাথে তুলনা করছি, এখন অ্যালকাইন দুইটার মধ্যে পার্থক্য করতে বলছে। দুইজনেরই sp সংকরণ আছে, দুইজনেরই sp সংকরণ আছে 50-50। দুইজনেরই এস চরিত্র এখানে আছে তোমার 50-50। এই ক্ষেত্রে আমার করণীয়টা কি? দেখো, এস অরবিটালের বৈশিষ্ট্য বেশি থাকায় অ্যালকাইনের ত্রিবন্ধনে কার্বন কার্বন সিগমা বন্ধনগুলা অধিকতর আকৃষ্ট হয়ে, যার জন্য বন্ধন কোণগুলো একটু ছোট হয়, আর কার্বন হাইড্রোজেনের ওই বন্ধনটা দুর্বল হয়ে যায়, উপরের কথাগুলো এখানে বলা আছে। তখন ওই হাইড্রোজেন পরমাণুটি প্রোটন রূপে সক্রিয় ধাতু সোডিয়াম দ্বারা রিপ্লেস হয়ে যায় অ্যালকাইন অনের ক্ষেত্রে। কিন্তু যখন তুমি এই অ্যালকাইন টু এর কথা চিন্তা করবা, তখন কিন্তু এটা হয় না। কেন হয় না? তুমি যদি অ্যালকাইন টু বলো, তাহলে অ্যালকাইন টু মানে কি, দ্বিতীয় কার্বনে এখানে এইখানে 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন থাকবে, এই পাশে কি কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কোনো বন্ধন আছে? এখানে তো কার্বন কার্বন বন্ধন, যে সাইডে যাও না কেন কার্বন কার্বন বন্ধন। কার্বন কার্বন বন্ধন কমার কথা তো এখানে বলা হয় না, এখানে বলা হয়েছে কার্বন হাইড্রোজেন বন্ধনের কথা। কারণ এখানে দেখো দুইজনের তড়িৎঘাততার পার্থক্য আছে, এক জায়গায় ডেল পজিটিভ আর এক জায়গায় ডেল নেগেটিভ সৃষ্টি হবে। সেজন্য কিন্তু কার্বন কার্বন দুইটা একই জিনিস, একই জিনিসের মধ্যে তুমি ডেল পজিটিভ ডেল নেগেটিভ কি করে তৈরি করবা? সেজন্য অ্যালকাইন টু কিন্তু অম্লধর্মী হয় না। অম্লধর্মী বলতেছে কেন, বুঝতে পারছো তো? এই যে হাইড্রোজেন ডেল পজিটিভ সৃষ্টি হচ্ছে, এখান থেকে সহজেই হাইড্রোজেন ত্যাগ করা যাবে, আর হাইড্রোজেন ত্যাগ করা মানে কি, ত্যাগ করা মানে সে এসিড ধর্ম থাকবে, এই জন্য অ্যালকাইন অন অম্ল ধর্ম দেবে। তার মানে কি, এই হাইড্রোজেন গুলা রিপ্লেস হয়ে অন্য কেউ এখানে বসবে, যেমন সোডিয়াম এখানে এসে বসবে। এবার আসলে শনাক্তকারী বিক্রিয়া করবে। এবার দেখো সোডিয়ামের সাথে অ্যালকাইন অনের বিক্রিয়া, এই যে প্রথমে প্রমাণ করে আসছেন অ্যালকাইন অন অম্লধর্মী। সিলভার নাইট্রেট সিলভার দর্পণ উৎপন্ন করবে, কপার লাল আলোক তৈরি করবে, এগুলো মুখস্থ করতে হবে। দেখো এই হচ্ছে অ্যালকাইন অন, এই সোডিয়ামে হাইড্রোজেনের জায়গা দখল করবে। দেখো হাইড্রোজেনের জায়গা দখল করে নিচ্ছে, এখানে তরলে অ্যামোনিয়া ব্যবহার করতে হবে, একটু মনে রাখবা। এটা হচ্ছে সোডিয়াম অ্যালকানাইট, সোডিয়াম অ্যালকাইনাইট, আর এটা সোডিয়াম অ্যাসিটিনাইট। যখন তুমি অ্যাসিটিলিন নিবা, আর সাথে কি হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, ওই যে হাইড্রোজেন বের হয়ে যাচ্ছিল না প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে, এগুলো কিন্তু সব প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে হাইড্রোজেনের জায়গা দখল করতেছে, তাহলে কি প্রতিস্থাপন করতেছে। আচ্ছা কপার দিলে সেটা কি হবে, লাল বলছিলাম, আর সিলভার দিলে সিলভারের কালারটা সাধারণত সাদাই হয়। দেখো যদি তুমি এটা অ্যাসিটিলিন নাও, তখন তুমি কি পাবা, সিলভার অ্যাসিটিলাইট। আর যদি তুমি অন্য কোনো অ্যালকাইন নাও, তখন তুমি সেই যদি যেখানে একটা হাইড্রোজেন থাকবে কার্বন হাইড্রোজেন থাকবে, আবার বলছি দেখো কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকতে হবে এবং তার পাশে একটা হাইড্রোজেন থাকতে হবে। এই যে এখানে দুই সাইডে কার্বন কার্বন ট্রিপল বন্ডের দুই সাইডে হাইড্রোজেন আছে, সেই জন্য দুই সাইডে আমার সিলভার যুক্ত হয়েছে। সাদা দুক্ষেপ সাইডে অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, এগুলো দরকার নাই। সাধারণত এটা এখনো পরীক্ষার তথ্যটা আসতে দেখি নাই, তারপরও আসতে পারে, দেখে ফেলতে হবে। আরেকটা কি আছে এখানে, এই যে কপারের বিক্রিয়া, কপার অ্যালকালাইডের কি পদক্ষেপ উৎপন্ন হবে, লাল পদক্ষেপ। শুধু এখানে কালারগুলো একটু মনে রাখবে। তাহলে আমরা অ্যালকাইন মানে অ্যালকিন এবং অ্যালকাইন এদের পার্থক্যকরণ পরীক্ষা দেখছি। এখন আমরা অ্যালকাইন অন এবং অ্যালকাইন টু এরও পার্থক্য করতে পারবো, অ্যালকাইন অন এবং অ্যালকাইন টু এদের পার্থক্য করতে পারবো। এখন দেখো এখানে কোশ্চেনগুলো আছে, ইথিলিন এটা কি অ্যালকিন, এবং অ্যাসিটিলিন কোনটা অম্লধর্মী, অবশ্যই অ্যাসিটিলিন, কারণ এটা
অ্যালকাইনন অম্লধর্মী, সেই ব্যাখ্যাটা দিয়ে আসবা এখানে যে একটু আগে যেগুলো দিচ্ছি। তারপরে তুমি চাইলে এই যে সংযোগকারী 3টা বিক্রিয়া আছে, 3টাই না দিতে পারো অন্তত প্রথমটা দিয়ে, প্রথমটা সহজ আছে, প্রথমটা দিয়ে। এক জিনিস বারবার দেখো, ইথিলিন ও অ্যাসিটিলিন এর পার্থক্যকরণ পরীক্ষা কোনটা? অ্যাসিটিলিনের পার্থক্যকরণ পরীক্ষাগুলো তুমি দিবা সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, সিলভার অ্যালকানাইডের পরীক্ষা অ্যান্ড কপার অ্যালকানাইডের পরীক্ষা। সম্ভব হলে 3টা দিবা, না হলে মিনিমাম 2টা দিবা। তারপরে তো দেখো, ইথিলিন ও অ্যাসিটিলিন অথবা প্রোপিন ও প্রোপাইন গ্যাস আলাদা করবে কিভাবে? একই জিনিস না এগুলা? দেখো সিলভার দর্পণ, সিলভার দর্পণ। এরপরে বলছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন কি করে আলাদা করবা? একই পরীক্ষা করবা। দেখো প্রথমে তুমি, ইথেন তো সাধারণত অ্যালকেন, তাই না? অ্যালকেন তো কোনো কিছুর সাথে বিক্রিয়া করবে না। তো তুমি যদি কপার অ্যালকানাইডে বিক্রিয়া করো, সেটা শুধুমাত্র ইথাইন দিবে, সে শুধুমাত্র কি ইথাইন দিবে। তো তুমি প্রথমে ইথাইনকে ইথাইনকে ইথেন আর ইথিন, এই ইথেন আর ইথিন থেকে আলাদা করে নিতে পারো ওইগুলো দিয়ে, ওই 3টা পরীক্ষা দিয়ে। তারপরে ইথেন এবং মানে অ্যালকেন এবং অ্যালকিনে আলাদাকরণ করবা। অ্যালকিন এবং অ্যালকাইনে, অ্যালকেন এবং অ্যালকিন কিভাবে আলাদা করবা? দেখো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া কি আসে? প্রথমে যখন তুমি অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিড দিবা, ইথাইল হাইড্রোজেন সালফেট আসে বা অ্যালকাইল হাইড্রোজেন সালফেট আসে, ওটার সাথে পরবর্তীতে আবার অ্যালকিন চলে আসে, আবার অ্যালকিন আমরা ফেরত পাই। এগুলা পানি অপসারণ হয় এখানে সাধারণত।